স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। সিলেটের সীমান্ত দিয়ে গত কয়েক সপ্তাহে ভারত থেকে 165 জন পুশিন, সেই সাথে মেঘালয় রাজ্যের সীমান্তে কারফিউ জারি। এমন বাস্তবতায় সতর্ক অবস্থানে বিজিবি ও প্রশাসন। পুশিন ঠেকাতে সীমান্ত অপরাধ রোধ ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কাজ করছে সীমান্তবর্তী জেলাগুলোর আইন শৃঙ্খলা বাহিনীও। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই 4 জেলার 302 কিলোমিটার ভারতের সীমান্ত ঘেঁষা। ওপারে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্য। বছরের বিভিন্ন সময়ে চোরাচালান, সীমান্তে হত্যা, অনুপ্রবেশের চ্যালেঞ্জ থাকলেও সম্প্রতি পরিস্থিতি অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে গত 8 মে থেকে সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করে মেঘালয় রাজ্য সরকার। এরই মধ্যে ঘটে কয়েকটি পুশ ইনের ঘটনা। সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, কোমলগঞ্জের সীমান্ত দিয়ে ঠেলে দেয়া হয় 149 জনকে। সুনামগঞ্জ সীমান্তের আমাদের প্রতিটি বিওপি সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এখনো পর্যন্ত ভারত হতে অবৈধ পুশিনের ঘটনা এখনো পর্যন্ত আমরা পাইনি। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের কাছে বিশেষ বার্তা দেয় সরকার। সতর্ক পুলিশ, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে আমরা বেশ নজরদারির ভিতরে রেখেছি। কোনো অপরিচিত ব্যক্তি যেন আমাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে। সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্রে জনবল বাড়ানোর পাশাপাশি জোরদার করা হয়েছে টহল। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা, চোরাচালান ও সীমান্ত অপরাধ বন্ধে বাড়ানো হয়েছে সমন্বিত তৎপরতা। আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে সকল মিলে একসাথে সীমান্ত সংক্রান্ত যতগুলো সমস্যা আছে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করি। আমরা সবসময় আপডেটের তথ্য পাচ্ছি, আমাদের করণীয় নির্ধারণ করার জন্য সম্মিলিতভাবে কাজ করছি। চলমান পরিস্থিতিতে সীমান্তের মানুষ কিছুটা উদ্বেগে থাকলেও তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিজিবি ও প্রশাসনের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। নানা ইস্যুতে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন চলছে। সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন সৃষ্টি করেছে উদ্বেগের। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুই দেশের দায়িত্বশীল ভূমিকা পালনের বিকল্প নেই এখন। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছেন তারা। 5ই আগস্টের পর থেকেই ভিসা বন্ধ, ট্রান্সশিপমেন্ট বাতিল, পুশিন এবং সবশেষ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ। এ পর্যন্ত প্রায় 400 জনকে পুশিন করেছে ভারত। শেষ মুহূর্তে স্থগিত করা হয় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানও। সব মিলিয়ে ভারতের সাথে সম্পর্ক খারাপই হচ্ছে বাংলাদেশের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আমেনা মহসিন বলছেন, এতে কোনো পক্ষই লাভবান হচ্ছে না। পররাষ্ট্রনীতি খুবই স্পর্শকাতর বিষয়, সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে। এই সম্পর্কটা কিন্তু খারাপ হলে আমরা কেউ গেইন করছি না, বেনিফিট করছি না। আমাদের পক্ষ থেকেও আমাদেরকে অনেকটা সংযুক্ত থাকা উচিত যে আমরা মিডিয়ায় কি কথা বলছি বা সোশ্যাল মিডিয়ায়ও কি ধরনের, সেটার উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নেই। হাইয়েস্ট লেভেলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলেও তারা টেলিফোনেও আলাপ আলোচনা করতে পারে। ফরেন মিনিস্ট্রি লেভেল অ্যাডভাইজার বা ফরেন মিনিস্টার লেভেল পর্যন্ত নাও গেল, যে যারা বিভিন্ন যে উইংস আছে তারা কথা বলতে পারে। আর নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান বলছেন, পুশিন ভারতের নতুন কিছু নয়। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং কূটনৈতিক সমাধান ছাড়া বিকল্প উপায় নেই। চার্টার অফ ডিউটিস দুই দেশেরই আছে। এ ধরনের পরিস্থিতি হলে প্রথম কাজ, সীমান্তে যে সমস্ত রক্ষী আছে দুই দেশেরই, তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অর্থাৎ পতাকা বৈঠক করবে। সীমান্ত রক্ষীকে আরো সতর্ক হতে হবে, জনবল বাড়াতে হবে, পেট্রোলিং বাড়াতে হবে, কূটনৈতিক তৎপরতাও চালু রাখতে হবে। দুই দেশের প্রধান ধারার গণমাধ্যমগুলোকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তার দল বিএনপি। এদিকে অচল নগর ভবনে তালা ঝুলিয়ে আজ
থেকে বিকেল 5টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। নির্বাচন কমিশন থেকে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পরও তাকে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সরকারের এই বিলম্বকে উদ্দেশ্যমূলক বলছেন তার সমর্থকরা। পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, আইনি জটিলতা নিরসন না করে মেয়রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে রাজপথের উত্তাপ গড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ইঞ্জিনিয়ার ইশরাককে যদি শপথ গ্রহণ না করায় তাহলে আমরা এর চেয়ে কঠিন আন্দোলনের নামবো। যতদিন পর্যন্ত আমাদের মেয়রকে বুঝায় না দেবে ক্ষমতা, ততদিন আমরা থাকবো। অবিলম্বে যদি শপথ না নেওয়া হয় তাহলে আমরা এই ব্লকেট প্রোগ্রাম আরো বিস্তৃত করবো ইনশাল্লাহ। এই ব্লকেট প্রোগ্রাম সচিবালয় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং দেশের সারা ঢাকা শহরের মানুষ এতে ভোগান্তি হবে। গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগে এবারও বন্যার শঙ্কায় শেরপুরবাসী। টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে চিল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর মহারশী, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। ক্ষতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরামর্শ দেওয়া হয়েছে 80% পাকা ধান দ্রুত কাটার। গেল বছরের অক্টোবরে ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী সীমান্তের মানুষ। বাদ যায়নি শেরপুর সদর ও নকলা উপজেলাও। বাঁধ ভেঙে প্লাবিত হয় অনেক গ্রাম, বাজার ও সড়ক। ক্ষতির ধকল কাটানোর আগেই এবারও বন্যার শঙ্কায় শেরপুরবাসী। টানা বর্ষণ আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। গত বছরের ভাঙন কবলিত এলাকার নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। আমরা ঘুমটা হাতে শান্তি মতো পারতে পারি না এই পানির ভয়ে। কখন গতি পানি আসে। আজকে রাত্রে ঢলে আসা দেখেন, এখানে দোকান একটা নিয়ে গেছে, মেলা মানুষের ধান তলায় আছে। 4 ফুট নিচে পাতা পাকা রাস্তা ভেঙে গেছে, বাড়ি ঘর চলে গেছে সব বুঝে না। এরই মধ্যে বন্যার বিষয়ে সতর্ক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। যে কোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। আমাদের যদি বন্যা হয়, রাস্তাঘাট ভেঙে যায়, আমাদের ইমার্জেন্সি মেইনটেনেন্স আছে, আমরা যত দ্রুত সম্ভব মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করব। গেলবারের ক্ষত সারিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। এখন বর্ষা মৌসুমে আমরা পরিদর্শনের মধ্যেই আছি, যে কোথাও কোনো সমস্যা হলে আমরা জরুরি ঘোষণার মাধ্যমে সেই কাজটি বাস্তবায়ন করব। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির শঙ্কা আছে শেরপুরে। এ অবস্থায় 80% পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগে এবারও বন্যার শঙ্কায় শেরপুরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবাইর, নদ নদীর পানির বৃদ্ধি কি এখনো অব্যাহত? আর স্থানীয়রা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। সুনন্দা, গত কয়েকদিন যাবৎ যেমনটি জানাচ্ছিলাম যে শেরপুরের নদ নদীর পানি বাড়ছিল, সেটি বেড়ে গতকাল রাত থেকে চিল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মহারশী, ভোগাই সহ ও ব্রহ্মপুত্র এবং সোমেশ্বরী নদীর পানিও কিন্তু প্রায় বিপদসীমা ছুঁয়েছে। আমি এখন রয়েছি শেরপুরের ঝিনাইগাতিতে। এখানে যে নদীটির সামনে রয়েছে এটি একটি শাখা নদী, এটিও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আসলে শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার যে খালবিলগুলো রয়েছে সেগুলো সব আসলে পানিতে ভরে গিয়েছে। গত কাল বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তো এইভাবে বৃষ্টি চলতে থাকলে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত 15ই মে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে স্কুলগুলো, উঁচু স্কুলগুলো রয়েছে সেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং সেই সাথে ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে গত অক্টোবরের বন্যায় কিন্তু শেরপুরের 30টি স্থানে নদীতে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনের জায়গাগুলো দিয়ে আসলে পানি প্রবেশ করছে এবং বিভিন্ন জায়গাতে কিছু কিছু জায়গা মেরামত করা হলেও বেশিরভাগ জায়গা অরক্ষিত রয়ে গিয়েছে এখনো। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা এখনো এগুলো মেরামতের চেষ্টা করছে এবং জরুরি যদি কোথাও ভাঙন দেখা দেয় সেক্ষেত্রে তারা সেটিকে মেরামতের জন্য চেষ্টা করবে।
সুনন্দা, শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। জুবার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাশিয়া ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টা ফোনালাপের পর একথা জানান ট্রাম্প। ট্রাম্পের সাথে ফোনালাপ খোলামেলা ও তথ্যবহুল ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউক্রেনের সাথে সমঝোতা করতে প্রস্তুত বলেও জানান পুতিন। ট্রাম্পের চাপে গেল সপ্তাহে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৈঠকে মিলিত হন 2 দেশের প্রতিনিধিরা। 2022 সালের পর প্রথমবারের মতো সরাসরি কোনো বৈঠকে বসে ইউক্রেনের রাশিয়ার প্রতিনিধি দল। ইউরোপ ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানালে পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। পবিত্র হজ উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হচ্ছেন সৌদি আরবে। এ সময় হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। পবিত্র স্থানসমূহের করিডর, গলিপথ ও প্রাঙ্গণে ঘুমানোকে নিষিদ্ধ করা হয়েছে। সারা বিশ্ব থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন হজ যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিত করতে এবং হজ যাত্রীদের চলাচল সহজ করতে কিছু নির্দেশনা এবং পরামর্শ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। পবিত্র স্থানসমূহের করিডর, গলিপথ ও প্রাঙ্গণে ঘুমানো কিংবা শোয়াকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে নির্দেশনায়। নির্ধারিত স্থানসমূহে অবস্থান করলে চলাচল আরও সহজ হয় এবং হজের ব্যস্ততম সময়ে বিপদের সম্ভাবনা কমে যায় বলে হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। জনাকীর্ণ এলাকায় শুয়ে পড়লে তা জনসাধারণের জন্য চলাচলে বাধা সৃষ্টি করে এবং জরুরি সেবা দানকারী দলগুলোর দ্রুত সাড়া দেওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে মুসল্লিদের কেবলমাত্র নির্ধারিত তাঁবু বা হোটেল আবাসনে বিশ্রাম নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই ধরনের আচরণ ভিড় বাড়িয়ে জননিরাপত্তাকেও ফেলে হুমকির মুখে। চলতি বছর হজ পালিত হবে 4 জুন থেকে 9 জুনের মধ্যে, তবে তা নির্ভর করবে চাঁদ দেখার উপর। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে মুসলমানদের আসা শুরু হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী এবছরের হজে সমবেত হওয়া মুসল্লির সংখ্যা 25 লাখেরও বেশি হতে পারে। হজের দিনগুলোতে থাকতে পারে তীব্র গরম। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।